আজ থেকে 100 বছর আগে 1926 সাল রবীন্দ্রনাথের ইউরোপ সফর নিয়ে দেশ বিদেশে বিতর্কের ঝড় উঠেছিল। আজও সেই ঝড়ের প্রভাব যে একেবারে সম্পূর্ণ নির্মূল হয়েছে তা হলুদ করে বলা যায় না। 20 শতকের 20-এর দশকে ইতালিতে সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট সরকারের আত্মীয়তা গ্রহণ এবং সেখানে কয়েকটি বক্তৃতা দেওয়ার পর ইউরোপের অন্যান্য গণতান্ত্রিক দেশের বুধমণ্ডলী গভীর মানবতাবাদী ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলে। তবু দীর্ঘ এই সফরের ঘাত প্রতিঘাতের মধ্যেই সেবারের শ্রেষ্ঠতম ফসল ফলেছিল তার গানে। বিদেশে এককালীন কোন সফর করে নাগারে 2 ডজন গান আর কখনো তিনি রচনা করেননি। তাই 1926 সালের ইউরোপ সফরের গান নিয়ে আমাদের ইউরোপের বন্ধুরা আজ এখানে উপস্থিত হয়েছেন এই গীতি আলোকে। সদ্য 66 বছরে পদার্পণের পর শান্তিনিকেতন থেকে কবি সপরিবারে বিদেশ সফরের উদ্দেশ্যে যাত্রা করে 12 মে 1926 সালে। দীর্ঘ 7 মাসের অধিক সময় ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস প্রভৃতি দেশ সফর করেছে। যাত্রার পূর্বে এপ্রিল মাসের শেষ দিকে শান্তিনিকেতনের মাটিতে এবার মুখোমুখি ওই গানটি তিনি লিখেছিলেন। এরপর দীর্ঘ 130 দিন ওপারে নীরব কেন কুহু মায়ের মতো তিনি নীরবই ছিলেন। অর্থাৎ মাঝের 4 মাসে তার হাত থেকে কোনো গান বের হয়নি। শরীরটি খুব ভালো ছিল তাও নয়, তবে মনের মধ্যে একটা অস্থিরতা তো ছিলই। এই বিদেশ সফরের প্রথমেই তিনি ফ্যাসিস্ট মুসলিনের আতিথ্যতায় মুগ্ধ হয়েছিলেন বটে, পাশাপাশি ইতালির রাজনীতি ও ভাষার অজ্ঞতার কারণে ইউরোপে তাকে বড় সমালোচনার মধ্যেই পড়তে হয়েছিল। স্বভাবতই এই কারণে কবির মন আরো অশান্ত এবং গ্রস্ত হয়। আমরা এই যাত্রায় এসব বিতর্ক ভুলে শুধুমাত্র তার গানেই অবতরণ করব, কারণ সেই সফরের বিভিন্ন সময় এবং শহরে রচিত গানগুলিরও শতবর্ষ উদযাপন এখন চলছে। তেজেশচন্দ্র সেনকে একটি পত্রে লিখেছিলেন, অন্তরে অন্তরে অসহ্য চঞ্চলতা অনুভব করি, নিজের কাছ থেকেই উদ্যম থেকে পালিয়ে যাওয়ার জন্য। পালাবো কোথায়?
কোলাহল থেকে সঙ্গীতে, দুঃখে সুখে শোকে আবেগে স্মৃতিতে সঙ্গীতের দরবারে তিনি সব ছেড়ে পালিয়ে আসতেন। সেবারও তার ব্যতিক্রম হয়নি। নরওয়ের রাজধানী অসলোতে তাকে অনেকটাই স্বাভাবিক হতে দেখা যায়। অন্তত সফর সঙ্গী নারী মহানবীশের হৃদয়লিপির পাতা থেকে তেমনটাই জানা যায়। অসলো থেকে দীনেন্দ্রনাথকে চিঠিতে লিখছেন গানের কথা। মাঝে প্রায় 3 মাসের উপর গানের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। 2রা সেপ্টেম্বরে সেই চিঠিটি বললে বোঝা যায় তিনি তখন গানের আগ্রহে প্রবেশ করছেন। লিখেছিলেন, আজ অপরাহ্নে এখানকার সমুদ্র পর্বত অরণ্যের উপর ঘন মেঘের ছায়া এসে জমেছে। তাই অনেকদিন পরে গানের বই খুলে মেঘের পরে মেঘ গানটা ঘরে ঘরে গুনগুন করে ধরা গেল। তখন একটার পর একটা গান সন্ধ্যায় ঘরে ফেরা পাখির মতো আমার কণ্ঠে আশ্রয় দিতে লাগলো। ভুলে গেল কোথায় আছি। মনে হলো আশ্রমের আকাশ এখানে পর্যন্ত তার শ্যাম বসনাঞ্চল মিশিয়েছে। সেই শুরু হলো গানের খেলা। সফরের মাঝামাঝি সময় সেপ্টেম্বরের 8 তারিখে রাতে কোপেনহেগেন থেকে ট্রেনে চেপে হামবুর্গের উদ্দেশ্যে যাত্রা করেন কবি। স্টকহোমে রাতে যখন বাল্টিক সাগরের অপেক্ষারত জাহাজটি হামবুর্গের দিকে ট্রেনের কামরা সমেত সমুদ্রে চলতে থাকে, নীরব কবির মন তখন গানের জন্য ব্যাকুল হয়ে ওঠে। সাগরে ভাসমান জাহাজে দোদুল্যমান অবস্থাতে গান দিয়ে দাঁড় ধরতে শুরু করলেন সেই যাত্রায়। গুনগুন করতে লাগলেন ট্রেনের কামরাতে বসে। সেদিন যায় চলে যায় ওই একলা রাতে রচনা করলেন, সে কোন পাগল যায় যায় পথে তোরা কাট।
ঘরে তো আছে আহ্বান আহ্বান লোকালয়ে চিরদিন তোর কাঁদিবি গান সুখে দুঃখে লাগে ভাই পল্লব নদীর ঝড় শুনে শুনে মিলাই সব পল্লব নদীর ঝড় শুনে শুনে মিলাই সব সঙ্গে হবে আলো হবে ঘুরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের আহ্বানে আমরা এখানে এসেছি কবিগুরু ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে আপনাদের সাথে অংশ নিতে পেরে আমরা ধন্য এবং গর্বিত। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গীত শ্রবণ করে আমাদেরকে উৎসাহিত যেমন করেছেন অনুপ্রাণিত করেছেন বা আমাদেরকে মহিমান্বিত করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমরা গত 6 তারিখে বিশ্বভারতী শান্তিনিকেতনে পরিবেশন করবার সৌভাগ্য হয়েছে, এটি আমাদের জন্য কর্ম সংক্রান্ত। এই জন্য আমরা আমাদের আজকের অনুষ্ঠানের এই বিদ্যালয়কে তিনি গ্রন্থনা এবং স্থাপনা করেছেন, পরিকল্পনা করেছেন সেই প্রীতম সেনগুপ্ত, তাকে আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা। আমাদের এই আয়োজনে যারা যন্ত্রসঙ্গীত সহায়তা করেছেন, এসরাজে আছেন সৌগত দাদা, আর কপলা রয়েছে সন্দীপ নন্দী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা। আর যে সকল শিল্পীরা এতক্ষণ সঙ্গীত পরিবেশন করলেন তারা আসলে কেউই পেশাগত শিল্পী নয়, শখের বসে রবীন্দ্র চর্চা করছেন রবীন্দ্রনাথ। তারা সারাদিন মানে সকল দিনে ছুটি ছাড়া সকল দিনে সকাল সন্ধ্যা কাজে কাছে থাকেন, সন্ধ্যার পরে রিহার্সেলে বসেন এবং সপ্তাহে 4 দিন আমরা এই জন্য রিহার্সেল করেছি। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 11টা কখনো রাত 12টা অবধি গিয়েছে, কারণ আমাদের উদ্দেশ্য হলো শুদ্ধভাবে সঙ্গীত পরিবেশন করা, যাতে করে অন্যেরা অনুপ্রাণিত হয় এবং শুদ্ধ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কবিগুরুর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করা হয়। আমরা অনেক সময় রবীন্দ্রসঙ্গীতে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করি, এতে কিন্তু রবীন্দ্রনাথের যে ভাব সম্পদ, গানের যে ভাব গাম্ভীর্য, সেটি কিন্তু বজায় থাকে। আমরা সে ধারা বিশ্বাসী নই, আমরা স্বতন্ত্র রবীন্দ্রিক রাবীন্দ্রিক ধারায় আমরা এগিয়ে যাই। এখানে শিল্পীরা যা অংশ নিয়েছেন আমি একটু পরিচয় করে দিই, না হলে তাদের প্রতি অবিচার করা হবে। আমার সর্ব নামে রয়েছে মিতালি বনোয়ারি, মিতালি, মাঝে রয়েছেন রুমি হক, আর আমার সর্ব বামে রয়েছেন সুমিতা চৌধুরী, আমার ডান দিকে রয়েছেন মোস্তফা কামাল মিলন, আমি ডক্টর শ্যামল চৌধুরী। আর আমাদের এই আয়োজনে যিনি সার্বিক সহযোগিতা করে সমস্ত দায়ভার নিজে কাঁধে নিয়েছেন, সবকিছু যোগাযোগ করা, সমন্বয় করা, কোথায় কখন যাবো, কখন গাড়ি আসবে, কখন ট্রেনের টিকিট, কখন প্লেনের টিকিট, কী খাবো না খাবো, এমনকি অনুষ্ঠানের জলটি পর্যন্ত উনি বহন করেছেন ওনার ব্যাগে। সেই ব্যক্তি আমাদের বিদ্যাপীঠের প্রধান উপদেষ্টা এবং স্বদেশ বিদেশ অনলাইন পত্রিকার সম্পাদক বাতিরুল হক সর্দার দুঃখিত। আমি আহ্বান জানাবো তাকে দুটি কথা বলে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। আসুন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আমাদের ডক্টর শ্যামল চৌধুরী যথার্থ বলেছেন
যে এখানে যারা শিল্পী আমরা সবাই লন্ডনে বসবাস করি, ওখানে আমরা রবীন্দ্রনাথের গান সাহিত্য এগুলো চর্চা করি, আমি ওদেরকে সহযোগিতা করি। তো আমরা এসেছিলাম পরশু আমাদের কলেজের সাথে শান্তিনিকেতনে, আজকে আপনাদের ওখানে হলো। আমরা আগামী সপ্তাহে আমাদের অনুষ্ঠান শেষ করে চলে যাব। তো আপনারা যে আমাদেরকে এই সুযোগ দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের সাথে যে সমন্বয় ছিলেন শ্রী প্রীতম সেনগুপ্ত, উনি আমাদের সমন্বয় হিসাবে আপনাদের সাথে কাজ করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। শুভরাত্রি।